টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, ফারাক্কা খুলে দেয়ায় উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা। হাসানুল হক ইনু আটকের খবরে এলাকায় উল্লাস, অবৈধ সম্পদ অর্জন সহ হত্যা নির্যাতনের অভিযোগ। নিউ ইয়র্কের ট্যাক্সি চালানো গোলাপ একজন ভাড়াটে দখলদার, করেছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9:30 একুশে সংবাদে। সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। বন্যার পানি বেশ কিছু জায়গায় নামতে শুরু করলেও এখনও ফেনী, নোয়াখালী ও কুমিল্লার অনেক উপজেলার পরিস্থিতি খুবই নাজুক। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। ফেনীর ফুলগাজী, পরশুরামে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী রয়েছেন ছাগলনাইয়া ও সদর উপজেলার মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার ও পানির সংকট। পর্যাপ্ত নৌকা ট্রলার না থাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতেও হচ্ছে সমস্যা। কুমিল্লায় বাঁধ ভাঙার পানি বুড়িচং, ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করছে। নোয়াখালী জেলার বন্যার পানি লোকালয়ে নতুন করে প্লাবিত হয়েছে, ঢুকে লক্ষ্মীপুরে কয়েকটি এলাকা। বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা বাঁধের 109টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার গেটগুলো খুলে দেওয়া হয়। এতে একদিনে 11 লাখ কিউসেক পানি বাংলাদেশে প্রবেশ করবে। বন্যার আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চলে। বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে বাংলাদেশকে আগে থেকে তথ্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। ব্যারেজ কর্তৃপক্ষ জানায়, ফারাক্কা বাঁধ এলাকায় পানি বিপদসীমার 77.34 মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হয়। তবে এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল না নামায় স্বস্তি প্রকাশ করেছে ভারত। চৌদ্দ দলে অন্যতম শরিক জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে নেওয়া হতে পারে আজ। রাজধানী নিউ মার্কেট থানার হত্যা মামলায় ইনুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার রাজধানী উত্তরার একটি বাসা থেকে আটকের পর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয় তাকে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতির পাশাপাশি তথ্য সন্ত্রাসের অভিযোগ আছে। জাসদ সভাপতি হাসানুল হক ইনু আটকের খবরে উল্লাস করছেন তার নিজ এলাকার মানুষ। ছবিতে আগুন দিয়ে মিছিলে মিছিলে ক্ষোভ প্রকাশ করেন তারা। ইনুর শাস্তির দাবির পাশাপাশি তার দোসরদেরও গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এলাকাবাসী। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের রাজনীতিতে আলোচিত নাম জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু। আওয়ামী লীগের দয়ায় নৌকা প্রতীক নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে টানা 3 বার সংসদ সদস্য ছিলেন তিনি। ছিলেন 2 দফায় তথ্যমন্ত্রীর দায়িত্বে। সবশেষ 7 জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক নিয়েও পরাজিত আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থীর কাছে। সোমবার ইনুর আটকের খবরে আনন্দ প্রকাশ করেছেন জেলার মানুষ। সন্ধ্যায় মিছিল করে মানুষ আগুন দিতে থাকে ইনুর ছবিতে। এলাকাবাসী বলছে, এমপি মন্ত্রী হয়েও এলাকায় কোনো কাজ করেননি ইনু। জড়িত ছিলেন কেবল খুন খারাপির সঙ্গে। তার অত্যাচারে সব সময় ভীতু সন্ত্রস্ত থাকতেন সাধারণ মানুষ। তার কৃতিকর্মের ফল এইগুলা। আমাদের 15 বছরের শাসনামলে উনি উন্নয়নের নামে বলতে কিছুই করেনি। সাধারণ জনগণের কোনো উন্নয়ন আসেনি। 15 বছরে ইনুর ডান হাত হিসেবে বিভিন্ন ধরনের অপকর্ম করে গেছেন জেলা জাসদ সভাপতি আব্দুল আলিম স্বপন ও তার ভাই চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান তপন। তাদেরও বিচার চান স্থানীয়রা। এই হাসানুল হক ইনুর গণবাহিনী এবং মানুষের পর অত্যাচার করেছে। এই দলের গরমে এবং দলের প্রভাব খাটা বহুত টাকার মালিক। এই টাকা কোথায় থেকে আসলো? এই টাকা তাদের কোনো বাইরের কোনো ইনকাম সোর্স নাই, তাদের কোনো বাইরে কোনো ছেলে বিদেশে নাই,
তারা কোনো চাকরি বাকরিও করে না, তারা কোনো ব্যবসা বাণিজ্য করে না। বিএনপি নেতারা বলছেন হাসানুল হক ইনু পতিত স্বৈরাচার হাসিনার প্রধান দোসর। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগ আছে। সব অভিযোগের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদেরও। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অবিলম্বে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ভেড়ামারার মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে। লুটপাট করে গরিবের হক মেরে ও স্কুল কলেজের টাকা আত্মসাৎ করে বিপুল সম্পদে মালিক হয়েছেন ইনু। মাহিয়া রহমান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পোশাক কারখানা শ্রমিক রুবেল হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চায় মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রোববার রাজধানী পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে আটক করা হয়। একই মামলায় 71 টিভির চাকুরিচ্যুত প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রূপা এবং বার্তা প্রধান শাকিল আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং আসামিদের আইনজীবীদের বক্তব্য শুনে আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে 7 দিন এবং শাকিল আহমেদ ফারজানার বিরুদ্ধে 5 দিন রিমান্ড মঞ্জুর করেন। শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ একজন ভাড়াটে দখলদার। হাসিনার আরেক অলিগার্ক এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ভাড়াটে হিসাবে 21 টেলিভিশন সহ শতাধিক প্রতিষ্ঠান দখল করেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করেই ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 3 আসন থেকে সংসদ সদস্য হন গোলাপ। নিউ ইয়র্কে একসময় ট্যাক্সি চালানো গোলাপ এখন হাজার হাজার কোটি টাকার মালিক। স্বীকৃতিবিহীন আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেওয়া গোলাপের আদ্যোপান্ত কালকিনি উপজেলা প্রতিনিধি রকিবুজ্জামানকে সাথে নিয়ে জানাচ্ছেন মানিক শিকদার। 21 টেলিভিশন, ইসলামী ব্যাংকের মতো শীর্ষ ব্যাংক সহ শতাধিক প্রতিষ্ঠান দখলে এস আলম গ্রুপের প্রধান সাইফুল আলম মাসুদের ভাড়াটে হিসেবে কাজ করেছেন শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ। নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, পদ্মা ব্যাংক সহ একাধিক আর্থিক প্রতিষ্ঠানের দখলদার চৌধুরী নাফিস শরাফতের মতো অলিগার্কদের পৃষ্ঠপোষক ছিলেন এই গোলাপ। টাকা বানানোর মেশিন নামে পরিচিত এই অলিগার্কদের দিয়ে শেখ হাসিনার পক্ষে প্রোপাগান্ডা চালাতেন তিনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে অলিগার্কদের সাথে যোগাযোগ রাখতেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ট্যাক্সি চালাতেন এক সময়। পিৎজা ডেলিভারি, গ্রোসারি শপ, ফার্মেসি স্টোরেও কাজ করেছেন। তারপর হঠাৎ করেই হাজার হাজার কোটি টাকার মালিক বনে যান আব্দুস সোবহান গোলাপ। উনি ট্যাক্সি চালিয়ে রাতারাতি এত পাহাড় সম্পদের মালিক কিভাবে হলো? এর সুষ্ঠু বিচার এই এলাকার, এই দেশের জনগণ চায়। অনুসন্ধানী সাংবাদিকদের বৈশ্বিক নেটওয়ার্ক অর্গানাইজেশন ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRPর তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ না করেই 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত ভোটারবিহীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন গোলাপ। মাদারীপুর 3 আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয় তাকে। নির্বাচিত হওয়ার 8 মাস পর 2019 সালে 15 আগস্ট মার্কিন নাগরিকত্ব ত্যাগ করেন তিনি। তবে ভোটারবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের কাছে পরাজিত হন। তাৎপর্য জড়িত 2014 থেকে 2018 সালের মধ্যে নিউ ইয়র্কে 8টি বাড়ি ও ফ্ল্যাটের মালিক হন আব্দুস সোবহান গোলাপ। আর সংসদ সদস্য হওয়ার পর 2019 সালে নিউ ইয়র্কে আরও একটি বাড়ি কেনেন তিনি। এসব সম্পদের মূল্য 40 লাখ মার্কিন ডলার বা 46 কোটি 80 লাখ টাকা। সে এই হাজার হাজার কোটি টাকার মালিক কিভাবে হয়েছে, এই সরকারের কাছে আবেদন তা যাচাই বাছাই করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। নরওয়ে, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতেও গোলাপের হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে বলে দুর্নীতি দমন কমিশনের কাছে তথ্য আছে। রোববার রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় এক বাসা থেকে গ্রেফতার হওয়া আব্দুস সোবহান গোলাপ নিজ এলাকাতেই ত্রাসের রাজত্ব কায়েম করে অনেককেই উচ্ছেদ করেছেন, সম্পদ বাড়িয়েছেন। কালকিনিবাসী তার বিগত 5 বছরের নিবিড় নির্যাতনে দিশাহারা হয়ে গেছে, কে ঘরে ঘুমাইতে পারে নাই, আতঙ্কিত থাকছে। অনেকে জোরজবস্ত করিয়া জায়গা দখল করিয়া এই সব সে দখল করিয়া এবারে এত টাকার মালিক হয়েছে। শুধু একটাই আমার দাবি যে এই সরকার যেন এই স্বৈরাচারী যত অল্লি পল্লি শেকড় বাকড় যা আছে সমস্ত খুঁজা এদের আইনের আওতায় আনে। গোলাপ তো ভালো আছে কেন, এখানে লুক কাকা নিব
আরে হেল্পার করবো। নিজ দল আওয়ামী লীগেও জনপ্রিয়তা ছিল না তার। অত্র এলাকার কিছু মুক্তিযোদ্ধা তার পক্ষে মুক্তিযোদ্ধা বলে দাবি করে, যার পরিপ্রেক্ষিতে সে মুক্তিযোদ্ধা 2017 সালে প্রমাণিত হয়। এখন তার জানতে পারলাম যে যারা সাক্ষী দিয়েছেন তারা এখন মুক্তিযোদ্ধা অস্বীকার করছেন। পুলিশের ভোটে সে প্রথম নির্বাচিত হয়, সে হয়ে সর্বপ্রথম আমাকে বাড়ির থেকে ধরে আয় না, তার বাড়িতে টর্চার সেল বানাইছে, সেই টর্চার সেলে আমাকে সারা রাত্র সেখানে নির্যাতন করছে। গোলাপের স্ত্রী গুলশান আরার নামেও যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে আছে শত শত কোটি টাকার সম্পদ। শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফরে গেলে তার লাগেজ টানা গোলাপ ও তার পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে থাকা অবৈধ সম্পদ ফিরিয়ে আনা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এখন আমরা চাই তার উপযুক্ত বিচার করুক সরকার। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মার ভাঙনে রাস্তাঘাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। আবার আমন্ত্রণ 21 সংবাদে। বেআইনি সমাবেশ, রাষ্ট্রীয় কাজে বাধা এবং মারধরের মামলায় 375 আনসার সদস্যদের জেল হাজতের প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। সিএমএম আদালতে তাদের হাজির করা হলে শুনানি শেষে এই নির্দেশ দেন হাইকোর্ট। মেহেদী হাসানের রিপোর্ট। চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সচিবালয় ঘেরাও করে আনসার সদস্যরা। এ সময় সচিবালয় ঢুকে উপদেষ্টাকে জিম্মি করলে সেখানে উপস্থিত হয়ে আপোষের চেষ্টা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। উত্তেজিত আনসার সদস্যরা তাকে মারধর করলে অনলাইনে সাহায্য চান হাসনাত। এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ছুটে এলে তাদের সাথে সংঘর্ষ বাধে। আটক করা হয় আনসার সদস্যদের। সোমবার তাদের আদালতে হাজির করা হয়। তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করে। তবে আসামি পক্ষের আইনজীবীর দাবি আইন মেনেই আন্দোলন করছিলেন তারা। আনসার সদস্যরা তাদের যে অবহেলিত তাদের নৈতিক দাবি দাবার জন্য এবং তাদের যুক্তিসঙ্গত দাবি দাবার ব্যাপারে তারা আন্দোলন করতেছিল এবং সচিবালয়ে তারা শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করতেছিল। বাংলাদেশ পুলিশ এবং বিভিন্ন বাহিনী, আমি নাম বলতে চাই না, যে তাদেরকে আদর্কিত হামলা করা হয়েছে। সচিবালয় ভাঙচুর ও অবরুদ্ধ করে রাখার ঘটনায় 4 থানায় মামলায় 420 জনের নাম উল্লেখ করে 10,000 আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। এখনো পর্যন্ত গ্রেপ্তার 369 জন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে বন্যার সময় দাবি দেওয়ার নামে আনসারদের এই বিশৃঙ্খলা উদ্দেশ্যমূলক, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র বলে মনে করছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। পদ্মাবরণে বা বিভিন্ন অজুহাতে অবাস্তব এবং অসম্ভব দাবি ছিল গণ্ডগোল করার জন্য সচিবালয় ঘেরাও করে রেখেছিল। হয়তো আরও অনেকে যোগ দিত, এটা ভয়াবহ পরিস্থিতি হতে পারত। যেই জাগ্রত ছাত্র সমাজ, অপরিসীম ত্যাগের ভূমিকা, তারা এই পুরা পরিস্থিতিটা তারা মোকাবেলা করেছে। এই সরকারের ম্যান্ডেট কিন্তু ভেরি স্ট্রং। ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে আনছে। এটা বানিয়ে ভেসে আসা সরকার না, এটা জনপ্রত্যাশার সরকার এবং আমরা সরকার জনপ্রত্যাশাকে মিট করার জন্য যত কঠোর ব্যবস্থা হোক আমরা নিব। রাজবাড়ী গোয়ালন্দে পদ্মার ভাঙনে কবলে 2 ইউনিয়নের 5 গ্রাম। ইতিমধ্যে নদী গর্ভে বিপুল ফসলি জমি। পদ্মা গ্রাস করেছে দৌলতদিয়ার পাঁকা রাস্তাটিও। নতুন করে ভাঙন আতঙ্কে নদী পাড়ে 2 শতাধিক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পদ্মায় বেড়েছে পানি, প্রবল হয়েছে স্রোত। সেই স্রোতের তোড়ে ভাঙছে রাজবাড়ীর গোয়ালন্দের নদী পার। জেলার রাজবাড়ী সদর, গোয়ালন্দ, কালুখালী ও পাংশা উপজেলার 65 কিলোমিটার এলাকা নদী বেষ্টিত। প্রতি বছরই নদীতে পানি বৃদ্ধি ও কমার সময়ই ভাঙন দেখা দেয়। গত 2 সপ্তাহ ধরে নদীতে বাড়ছে পানি। সেই সাথে গোয়ালন্দের ছোট ভাকলা ও দেবগ্রাম ইউনিয়নের নদী তীরবর্তী ফসলি জমি যাচ্ছে নদী গর্ভে। ভেঙেছে দৌলতদিয়া পাকা রাস্তাটিও।
পদ্মার স্রোত এতই তীব্র যে জিও ব্যক্তিও ঠেকানো যাচ্ছে না ভাঙন। এতে নদীগর্ভে হারিয়ে যাওয়ার সংখ্যায় তীরবর্তী 5 গ্রাম, ভাঙনের সংখ্যায় একমাত্র বেড়িবাঁধটিও। যেভাবে ভাঙা ধরেছে মনে করেন আমাদের যা ফসল ছিল কিছুই আমরা পাইনি, বুঝছেন, সব নদী দিয়ে চলে গেছি। 3 ভাঙা দিয়ে এখানে এসে বাস করছি, এখানে ভাঙি ছিঁড়ে চলছে, এখানে কোন ভাবে আমরা থাকবো, কোন ভাবে ই করবো। এইখানে 300 মিটার হবে, এরকম 300 মিটার ভাঙে আছে। এটার যদি ব্যবস্থা না করা যায়, জিও ব্যাগ না ফালানো যায়, হয়তো এটার রোধ হবে না, হয়তো আমাদের বেড়িবাঁধও ভেঙে যেতে পারে। এদিকে গোয়ালন্দ উপজেলা নির্বাহী প্রকৌশলী ও পানি উন্নয়ন বোর্ডের আশ্বাস, বরাদ্দ পেলে স্থায়ীভাবে ভাঙন রোধে দ্রুতই শুরু হবে কাজ। দ্রুত গতিতে কিভাবে এই নদী ভাঙনটা রোধে সাময়িকভাবে হলে একটা ব্যবস্থা গ্রহণ করা যায়। ভাঙনের বিষয়ে আমরা ঊর্ধ্বতন দপ্তরে তথ্য প্রেরণ করলে সে অনুযায়ী বাজেট বরাদ্দ পেলে ওই এলাকায় আমরা কাজ শুরু করব। ভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা চান ভুক্তভোগীরা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে আবারও সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মোদি বাইডেনের ফোনালাপ, বাংলাদেশের সহায়তা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ। আবার আমন্ত্রণ 21 সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে ভারত থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ও সংখ্যালঘু, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন দুই নেতা। বাংলাদেশকে সহযোগিতা আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং যোগাযোগ রাখার ব্যাপারে একমত হন। বাংলাদেশ ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন দুই নেতা। শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশ ইস্যুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদি ও বাইডেন। মেয়েদের টি-20 বিশ্বকাপের পরিবর্তিত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবছর মেয়েদের টি-20 বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে, তবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশ থেকে আসরটি সংযুক্ত আমিরাতে নিয়ে যায় আইসিসি। 3 অক্টোবর শুরু, 20 অক্টোবর ফাইনাল। তবে কিছু ম্যাচের দিন তারিখ অদল বদল হয়েছে। আগের সূচিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ছিল 9 অক্টোবরে, সেটি এখন হবে 10 অক্টোবর। বিশ্বকাপের 23টি ম্যাচ হবে দুবাই ও শারজায়। বাংলাদেশ সময় বিকেল 4টা ও রাত 8টায় শুরু হবে ম্যাচগুলো। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানা বৃষ্টি ও বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত, ফারাক্কা খুলে দেয়ায় উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা। হাসানুল হক ইনু আটকের খবরে এলাকায় উল্লাস, অবৈধ সম্পদ অর্জন সহ হত্যা নির্যাতনের অভিযোগ। নিউ ইয়র্কে ট্যাক্সি চালানো গোলাপ একজন ভাড়াটে দখলদার, গড়েছেন হাজার হাজার কোটি টাকার সম্পদ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 10টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।